হঠাৎ করে ডাক্তারবাবু বলে উঠলেন পেটের মধ্যে জলের মাত্রা কম। স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেলেন, হয়তো ঠিকঠাকভাবে জল খাচ্ছেন না, যার কারণে জল কমে গেছে। আদৌ কি জল ঠিকঠাকভাবে না খেলে জল কমে যায়? না, এর পিছনে রয়েছে বিশেষ কিছু কারণ। তো এই সময় বিশেষত কোন কোন কারণের জন্য জলের মাত্রা কমে যেতে পারে, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে জলের মাত্রা কমে গেলে এই সময় কি করবেন, এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চাইছেন। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিশেষত গর্ভাবস্থায় জলের মাত্রা কত থাকা উচিত, তার সঙ্গে সঙ্গে কোন কোন কারণের জন্য এই জলের মাত্রা কমে যেতে পারে, এবং এই সময় আপনার ক্ষেত্রে জলের মাত্রা কমে গেলে কি করবেন। এক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না, কোন সময় এটি বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেটিভ হতে চলেছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো ভিডিও নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এবারে বলি, দেখুন পেটের মধ্যে জলের মাত্রা কম, এটা বলতে কি বোঝায়? দেখুন পেটের মধ্যে জলের মাত্রা বলতে সাধারণত বাচ্চা যে আমাদের গর্ভে রয়েছে সে কিন্তু জলের মধ্যে ভাসমান রয়েছে, আর এই জলটাকে বলা হয় থাকে অ্যামনিওটিক ফ্লুইড। তো আমাদের নর্মালি ভাষায় সাধারণত জল বলা হয় থাকে, এই জলের মাত্রা কম বা বেশি বলা হয় থাকে। এবারে পেটের মধ্যে এই জলের কাজটা কি? দেখুন এই জলের কাজটা হলো সাধারণত আপনার বাচ্চা যে ঠিকঠাকভাবে নড়াচড়া করে এই জলের মধ্যেই কিন্তু ভাসমান থেকে নড়াচড়া করে থাকে। তার সঙ্গে সঙ্গে বাচ্চার যে পুষ্টি সরবরাহটা সেটা কিন্তু এই জল থেকেই পেয়ে থাকে। এমনকি বাচ্চা বাইরে থেকে যে কোনো ধরনের চাপ বা আঘাত থেকে রক্ষা পেয়ে থাকে এই জলের মাধ্যমে। মানে আপনার পেটে যদি কোনো ধরনের আঘাত লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার আঘাত লাগার সম্ভাবনাটা কিন্তু খুব কম পরিমাণ থাকে যদি আপনার পেটে জলের মাত্রা ঠিকঠাক থাকে। কারণ এই আঘাতটা প্রথমে কিন্তু জলে লাগে, তারপরে বাচ্চার উপর লাগে। তো জলের মাত্রা ঠিকঠাক থাকলে বাচ্চার আঘাত লাগার সম্ভাবনাটা কিন্তু কম পরিমাণে থাকে। এমনকি এই জলের মাত্রা ঠিকঠাক থাকলে আপনার গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় 100% থাকে। তো অবশ্যই গর্ভাবস্থায় জলের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার ইনফেকশন হওয়া, এমনকি বাচ্চা নড়াচড়াতে ব্যাঘাত ঘটা, বাচ্চার পুষ্টি সরবরাহে বাধা হওয়া, এমনকি আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যায়। তো বিশেষত এই জলের মাত্রাটা কত থাকা উচিত এবং এই জলটা কোথা থেকে তৈরি হয়ে থাকে, এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চান। দেখুন প্রথমত বলি, গর্ভাবস্থায় এই জলের মাত্রাটাকে স্বাভাবিকভাবে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে মেজারমেন্ট করা হয়, এবং এটি স্বাভাবিকভাবে AFI বা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স হিসাবে মেজারমেন্ট করা হয়ে থাকে, যেটা স্বাভাবিকভাবে 5 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে যদি থাকে তাহলে এটা কিন্তু নর্মাল। কিন্তু আপনার ক্ষেত্রে যদি 5 সেন্টিমিটারের যদি কম থাকে সেক্ষেত্রে এটা কিন্তু জলের মাত্রা কম রয়েছে, যার কারণে কিন্তু বাচ্চার বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। তো এই জলটা কোথা থেকে তৈরি হয়ে থাকে? দেখুন এই জলটা স্বাভাবিকভাবে আপনি ঠিকঠাকভাবে জল খেলেই যে তৈরি হবে তেমনটা কিন্তু নেই। দেখুন গর্ভাবস্থার প্রথম 3 মাস মানে 12 সপ্তাহ পর্যন্ত যেটা হয়ে থাকে যে এটা স্বাভাবিকভাবে গর্ভবতী মায়ের শরীরের রক্ত এবং প্লাজমা থেকে কিন্তু তৈরি হয়ে থাকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা। তারপরে কিন্তু স্বাভাবিকভাবে 13 সপ্তাহের পর থেকে বাচ্চার শরীর থেকে এবং গর্ভবতী মায়ের শরীর থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা আস্তে আস্তে করে তৈরি হতে থাকে, এবং প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে গিয়ে অনেকাংশে কিন্তু বাচ্চার শরীর থেকেই এই অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হয়ে থাকে। মানে বাচ্চার ফুসফুসের সিক্রেশন থেকে, বাচ্চার ইউরিনেশন থেকে, মানে বাচ্চা যে ইউরিন করে থাকে তার থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হয়ে থাকে। এমনকি বাচ্চা কিন্তু অনেক সময় যেটা মুখ থেকে যে লালারস পড়ে থাকে সেখান থেকেও এই অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হয়ে থাকে। অনেক সময় প্লাসেন্টা থেকে, আবার আমবিকাল কোড থেকে কিন্তু এই অ্যামনিওটিক ফ্লুইডটা আস্তে আস্তে করে তৈরি হয়ে থাকে। তো বিশেষত গর্ভাবস্থায় এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রাটা কমে যাওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। এক্ষেত্রে বিশেষত আপনার বাচ্চার যদি গ্রোথ ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে না হয়ে থাকে, মানে গ্রোথ যদি রেস্ট্রিক্টেড হয়ে থাকে, যাকে বলা হয় থেকে IUGR, ইন্ট্রাএট্রিয়ান গ্রোথ রেস্ট্রিকশন, এক্ষেত্রে আপনার কিন্তু জলের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে সঙ্গে বাচ্চা যদি কিডনি ফাংশন ঠিকঠাকভাবে না থাকে, বাচ্চা যদি ঠিকঠাকভাবে ইউরিনেশন না করে থাকে সেক্ষেত্রেও কিন্তু জলের মাত্রা কমে যেতে পারে। অনেক সময় বাচ্চা যদি কোনো রকম জন্মগত ত্রুটি থাকে সেক্ষেত্রেও জলের মাত্রা কমে যেতে পারে। আবার অনেক সময় আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে, যেমন গর্ভবতী মায়ের বয়স যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে জল ঠিকঠাকভাবে উৎপন্ন হবে না। গর্ভবতী মায়ের যদি ব্লাড প্রেশার হাই মানে হাইপারটেনশন থাকে সেক্ষেত্রেও জলের মাত্রা কমে যেতে পারে। সুগার হাই মানে সুগার খুব বেশি পরিমাণে রয়েছে সেক্ষেত্রেও জলের মাত্রা কমে যেতে পারে। এমনকি গর্ভবতী মায়ের যদি সাদা সার্ফের পরিমাণ খুব বেশি নির্গত হয়ে থাকে। দেখুন অনেক সময় যেটা হয়ে থাকে যে এই
এমনি ফ্লুইডতে কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা করে লিকেজ হতে থাকে, যাকে লিকুরিয়া বলা হয়ে থাকে। অনেকে ভাবেন হয়তো সাদা সাপ পড়ছে, খুব বেশি মানে সাদা সাপ দেখে স্বাভাবিকভাবে এড়িয়ে গেলেন, কিন্তু এই ধরনের এড়িয়ে যাওয়াটাই কিন্তু মারাত্মক ভুল। এই সময় যাদের ক্ষেত্রে সাদা সাপের পরিমাণ খুব বেশি মানে বেড়ে গেছে, সেক্ষেত্রে ভেবে নিন যে আপনার ক্ষেত্রে হয়তো ওয়াটার লিকেজ হচ্ছে। তো এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে জলের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই সময় জলের মাত্রা কমে গেলে কি করবেন? দেখুন, গর্ভাবস্থায় জলের মাত্রা কমে গেলে প্রথমত আপনি জল খেলেই যে ঠিকঠাকভাবে জল বেড়ে যাবে তেমনটা কিন্তু নয়। বিশেষত গর্ভাবস্থায় জলের মাত্রা কমে গেলে আপনার বাচ্চার কোনো সমস্যা রয়েছে বা আপনার কোনো সমস্যা রয়েছে, তার জন্য অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। তো এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে জলের মাত্রা কমে গেছে, এটি কি করে বুঝবেন? দেখুন, এটা বোঝার বিশেষ কিছু উপায় রয়েছে। সেটা হলো আপনার পেটের আকার যদি ঠিকঠাক সময়ে ঠিকঠাকভাবে বৃদ্ধি না পেয়ে থাকে, মানে পেটের আকার খুব একটা বাড়ছে না, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। 2 নম্বর হলো আপনার বাচ্চা নড়াচড়া হুট করে কমে গেছে। 3 নম্বর হলো আপনার সাদা সাপের পরিমাণ খুব বেশি মানে বেড়ে গেছে। এমনকি এই সময় আপনার ক্ষেত্রে যদি বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি না পেয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। দেখুন, এই লক্ষণগুলো দেখা গেলেই যে আপনার ক্ষেত্রে জলের মাত্রা কমে গেছে এমনটা কিন্তু নয়, অনেক সময় কিন্তু নাও হতে পারে। তবে এই লক্ষণগুলো দেখা দিলেই আপনি যদি ডাক্তারের কাছে যান, সেক্ষেত্রে একটি আলট্রাসোনোগ্রাফি করে আপনি কনফার্মভাবে জানতে পারবেন যে আপনার গর্ভের মধ্যে জলের মাত্রা কম আছে কি না। সেক্ষেত্রে জলের মাত্রা যদি কম থাকে, এক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুরা উপযুক্ত সময়ে উপযুক্ত ট্রিটমেন্ট করতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনার বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন বাচ্চার ইনফেকশন হয়ে যাওয়া, বাচ্চার গর্ভের মধ্যে নষ্ট হয়ে যাওয়া, এমনকি বাচ্চার শ্বাস নিতে কষ্ট হওয়া, বিভিন্ন রকম ক্ষতি কিন্তু হতে পারে। তো অবশ্যই আপনার ক্ষেত্রে জল ভেঙে গেলে এটিকে এড়িয়ে যাবেন। তো এই সময় অনেকে জানতে চাইছেন যে এই সময় কী করব, জলের মাত্রা কমে গেলে কি করব। দেখুন, প্রথমত যেটা বললাম ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয়ত হলো এই সময় ঠিকঠাকভাবে জল খাবেন। এছাড়াও এই সময় আপনি নিজেকে পর্যাপ্ত মানে রেস্ট দিন, মানে এই সময় 10 থেকে 12 ঘন্টা অবশ্যই রেস্ট নিন। ঠিকঠাকভাবে রেস্ট না নিলে কিন্তু এই জলের মাত্রা কমে যেতে পারে। মানে ঠিকঠাকভাবে ঘুম নেওয়াটা কিন্তু খুবই জরুরি। অনেকে কিন্তু ঠিকঠাকভাবে ঘুমান না প্রেগনেন্সিতে, ঘুমানোটা কিন্তু খুবই জরুরি। তো 8 থেকে 9 ঘন্টা ভালোভাবে ঘুমাবে। গর্ভাবস্থায় ঘুমটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং তার সঙ্গে সঙ্গে এই সময় L-আর্জিনিন যুক্ত খাবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার, যেমন আলমন্ড রয়েছে, কাঠবাদাম রয়েছে, ফিশ মানে মাছ রয়েছে, মাংস রয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন সি জাতীয় ফলমূল রয়েছে, বিভিন্ন রকম শাকসবজি রয়েছে, বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনি উপযুক্ত পরিমাণে খান। এক্ষেত্রে আপনার জলের মাত্রা ঠিকঠাকভাবে বেড়ে চলে আসবে। কিন্তু এই সময় অবশ্যই ডাক্তারের কাছে যেতে ভুলবেন না, কারণ অনেক সময় বাচ্চার গ্রোথ যদি ঠিকঠাকভাবে না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু জলের মাত্রা কমে যেতে পারে। তো এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না। দেখুন, গর্ভাবস্থার 9 নম্বর মাসে যদি আপনার ক্ষেত্রে জলের মাত্রা অত্যাধিক পরিমাণে কমে যায়, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না। কারণ জলের মাত্রা কমে গেছে, স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু সেখানে নড়াচড়া করতে পারছে না, বাচ্চার নিজের পজিশন চেঞ্জ করতে পারছে না। বাচ্চার পজিশন যদি হেড ডাউন পজিশনে না আসে, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব না। কারণ এই জলের মধ্যেই কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করে থাকে। তো অবশ্যই এই সময় জলের মাত্রা কমে গেলে নর্মাল ডেলিভারি সম্ভব না। গর্ভাবস্থার 9 মাসে আপনার ক্ষেত্রে জল মাত্রা কমে গেলে এই সময় ডাক্তারবাবুরা সাধারণত খুব তাড়াতাড়ি সিজার করিয়ে দেন, কারণ বাচ্চাকে কিন্তু বাঁচাতে হবে। তো অবশ্যই সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করে বাচ্চাকে কিন্তু বাঁচানো হয়ে থাকে। এক্ষেত্রে তেমন কোনো টেনশন হয় না, কারণ এই সময় বাচ্চা কিন্তু যথেষ্ট ম্যাচুরিটি জ্ঞান করে ফেলে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি 34 সপ্তাহের আগে জল ভেঙে যায় বা ওয়াটার লিকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু ভয়ের কারণ। কারণ এই সময় বাচ্চা খুব একটা ম্যাচিওর থাকে না, এই সময় সময়ের আগে ডেলিভারি হওয়ার চান্স থাকে। তো আপনি যদি উপযুক্ত সময় ডাক্তারের কাছে যান, সেক্ষেত্রে কিন্তু সেই সময় স্টেরয়েড দিয়ে অনেক সময় বাচ্চার লাংস গ্রোথ করা হয়ে থাকে, লাংসকে ম্যাচিওর করা হয়ে থাকে। যদি সব ঠিকঠাক থাকে তো আপনাকে অপেক্ষা করতে বলেন। আদারওয়াইজ কিন্তু প্রি ম্যাচিওর বাদ করে কিন্তু বাচ্চাকে সুস্থভাবে আপনার হাতে তুলে দিতে পারবেন। কিন্তু আপনি যদি লেট করে থাকেন, বাড়িতে বসে থাকেন বা এটাকে এড়িয়ে যান, সেক্ষেত্রে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারেন। কারণ গর্ভাবস্থার 9 নম্বর মাসে এসে জলের মাত্রা কমে যাওয়াটা এটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে এই সময় ঠিকঠাকভাবে জল খান, পর্যাপ্ত রেস্ট নিন এবং আপনার বাচ্চা ঠিকঠাকভাবে গ্রোথ পাচ্ছে কিনা, আপনার প্রেগনেন্সি ঠিকঠাকভাবে গ্রোথ পাচ্ছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু লক্ষ্য রাখুন। কারণ অনেক সময় কিন্তু এই সমস্ত কিছু কারণে জলের মাত্রা কমে যেতে পারে। তো অবশ্যই চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।